স্বাগত নিউজ 24 দুপুর 2টা সংবাদের সাথে আছে আমি আফসারউদ্দিন। সড়কে কিছুতেই থামছে না মৃত্যুর মিছিল। আজও দুই জেলার সড়কে প্রাণ ঝরেছে 11 জনের। সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক চিকিৎসক সহ 7 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 20 জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা বলছেন, লন্ডন এক্সপ্রেসের বাসের চালক বেপরোয়াভাবে ওভারটেক করতে গেলে সামনে থেকে আসা এনা পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এদিকে বগুড়ার শাহজাহানপুর উপজেলার বাসের চাপায় সিএনজি অটোরিকশার 4 যাত্রী নিহত হয়েছে। সৈয়দ রাসেল ও আব্দুস সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন চিকিৎসক সহ 7 জন নিহত হয়েছে। শুক্রবার সকাল 7টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এনা পরিবহনের একটি বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিল, আর লন্ডন এক্সপ্রেসের একটি বাস ঢাকা থেকে সিলেট আসছিল। রশিদপুর নামক স্থানে কুয়াশার মধ্যে লন্ডন এক্সপ্রেসের বাসটি বেপরোয়াভাবে এনা পরিবহনকে ওভারটেক করতে গেলেই এই দুর্ঘটনা ঘটে। লন্ডন এক্সপ্রেসের ড্রাইভার হয়তো ওভারটেকে ছিল, ওভারটেকে এসে সে রং সাইডে এনাকে ধাক্কা মারে এবং দুজনে মুখোমুখি ধাক্কা হয়ে যায়। একজন লোক ঝুলানো রয়েছে, দুটা গাড়ির ভিতরে লোকজন। পরে আমি ফায়ার সার্ভিসকে ফোন দিছি। গাড়িতে নেমে দুই একটা লোক এই গাড়িতে পা করছে, মহিলা ডাক্তার নেই, ডাক্তার মারা গেছে, মহিলাটা ফায়ার সার্ভিসে উঠে দিছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। পুলিশ জানায়, ঘটনাস্থলেই দুই বাসের চালক সহ 4 জনের মৃত্যু হয়, আর হাসপাতালে নেওয়ার পর আরও 3 জন মারা যান। আহতের সংখ্যা অনেক, এটা স্পষ্ট বলা যাবে না। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়ার শাহজাহানপুর উপজেলায় বাসের চাপায় সিএনজি অটোরিকশার 4 যাত্রী নিহত হয়েছে। সকাল 6টার দিকে উপজেলার ঢাকা বগুড়া মহাসড়কের মাঝিরা এলাকায় এমপি চেকপোস্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ঢাকা থেকে বগুড়াগামী শাওন এন্টারপ্রাইজের একটি বাস একই পথে যাওয়া সিএনজি চালিত অটোরিকশায় পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার 3 যাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও একজন। সিএনজিকে পিছন থেকে ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার ফলে সিএনজিটা একেবারে দুমড়ে মুচড়ে চলে যায় এবং সিএনজিতে 4 জন যাত্রী ছিল, 3 জন স্পট ডেথ আর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় বাসের চালক হেলপার পালিয়ে গেলেও দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও বাস জব্দ করেছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অন্তহীন সমস্যায় রাজধানী ঢাকা। বছর জুড়ে উন্নয়নের খোরাখুরি, যানজট, জলজট, শব্দ ও বায়ু দূষণে নাকাল ঢাকাবাসী। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে নগর বিশ্লেষক স্থপতি ইকবাল হাবিব বলছেন, সেবা সংস্থার সমন্বয়হীনতা এবং জবাবদিহিতার অভাবেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সেই সাথে নগরবাসীর অসচেতনতাকেও দায়ী করছেন তিনি। আমাদের সহকর্মী লাকমিয়া জাসমিন সুমার রিপোর্ট। বছর জুড়ে উন্নয়নের খোরাখুরি, যানজট যেন নিত্যসঙ্গী। ভাঙাচোরা আর দখলে হাঁটার জায়গা নেই ফুটপাতে। সেই সঙ্গে বেড়েছে মশার উৎপাত, শব্দ ও বায়ু দূষণও চরমে। সব নিয়ে দুর্ভোগে নাকাল রাজধানীবাসী। একান্ত সাক্ষাৎকারে শহরের এমন অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন নগর বিশ্লেষক স্থপতি ইকবাল হাবিব। অন্তর্ভুক্ততায় প্রকল্প গ্রহণ করি না, যে প্রকল্পের গুরুত্ব সবচেয়ে কম তাকে অগ্রাধিকার দেই, সেটা পরিবহন সেক্টরে হোক, চলাচলের ক্ষেত্রে হোক, কিংবা নগরের আবাসন উন্নয়নের ক্ষেত্রেই হোক। এখন আমরা ধ্বনি তোষণ নীতিমালায় চলি। আমরা যখন গণপরিবহনের কথা বলি তখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প হয়ে যায়। আমরা যখন গণপরিবহনের কথা বলি, বাসের কথা বলি, তখন মেট্রো রেল হয়ে যায়। কিন্তু ব্যাপারটা ঠিক পারস্পরিক যুদ্ধের বিষয় না। বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতার কারণে সারা বছরই চলে খোরাখুরি। নগরবাসীর দুর্ভোগের পেছনে সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতা ও জবাবদিহিতাকেই দায়ী করছেন এই স্থপতি। পরিকল্পিত নগরায়নের প্রথম শর্ত সকলে মিলে পরিকল্পনার অধীনস্থ থেকে কাজ করবে। সেটা যদি আবার যার যার পরিকল্পনা তার হয়, তাহলে বিশৃঙ্খল আরেকটি নতুনভাবে তৈরি হয়। তার মানে পরস্পর বিমুখতা থাকতে পারে, পরস্পর বিমুখতা থাকতে পারে, আবার কখনো কখনো পরস্পর সাংঘর্ষিক থাকতে পারে, এবং এটি তো হামেশা চলছে। কখনো কখনো আবার প্রকল্প চলাকালীন থেকে শুরু করে প্রকল্প পরবর্তী বন্দোবস্ত বা ম্যানেজমেন্ট কে করবে সেটাও পরিষ্কার থাকে না। সেবা সংস্থার উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতার উপরও গুরুত্ব দিচ্ছেন স্থপতি ইকবাল হাবিব। বলছেন, নগরবাসীকে সম্পৃক্ত করে জনবান্ধব উন্নয়ন প্রকল্পের কথা। সিটি কর্পোরেশনের পক্ষেই কেবল সম্ভব জনগণের
সচেতনতায় বিনিয়োগ করা। জনগণকে সচেতন না করতে পারলে, তাকে যদি এই অংশগ্রহণ অভিভাবকত্ব তৈরি করা না যায়, তবে কিন্তু আপনি যাই করেন ও কিন্তু ওর মধ্যে থুতু ফেলবে, ময়লা ফেলবে অথবা ইউরিনেশন করবেই। ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং তা বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে মনে করছেন নগর বিশ্লেষক ইকবাল হাবিব। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। বৈধভাবে এসে অনেকে ভিনদেশি নাগরিক এদেশে ঘটাচ্ছেন নানা অপরাধ কর্মকাণ্ড। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ধরা পড়েছেন অনেকেই। তারা বলছেন এইসব অপরাধীরা আইনের কিছু ফাঁকফোকরের কারণে সহজেই জামিনে বেরিয়ে যান। তাদের নিজ দেশে ফেরত পাঠাতে কাগজপত্র ছিঁড়ে ফেলা ও সংশ্লিষ্ট দেশ তাদের ফেরত নিতে না চাওয়া ছাড়াও রয়েছে বিভিন্ন জটিলতা। এখন কারাগারে আছেন 5 শতাধিক বিদেশি অপরাধী। আর টিআইবি এর নির্বাহী পরিচালক জানান, তারা নিজেদের পাশাপাশি এই দেশের অনেককেই যুক্ত করেছেন অপরাধ সংগঠনে, যা উদ্বেগজনক। মাসুদা লাবনীর প্রতিবেদন। বৈধভাবে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এসে অবস্থানরত বিদেশি নাগরিকরা জড়িয়ে পড়েন নানা অপরাধে। বিস্তার ঘটাচ্ছে অপরাধ জগতের। তাদের মধ্যে আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকের সংখ্যাই বেশি। কেবল 2020 সালেই বিভিন্ন অপরাধে 55 জন ভিনদেশিকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এটা কেস টু কেস দেখতে হয়, যে কেস টু কেস দেখে তাদেরকে আমাদেরকে ফেরত পাঠাতে হয়। তো আমরা শুধু চাচ্ছিলাম সেই দেশে থেকে ভিসা দেওয়ার ক্ষেত্রে আমরা রিকোয়েস্ট করব আমাদের সরকারি চ্যানেলগুলোতে একটু যেন যাচাই বাছাই করা হয়। এইসব অপরাধীদের নিজ দেশে ফেরত পাঠানোর চেষ্টা করেও অনেক ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। নেই বৈধ কাগজপত্র, কারো পাসপোর্ট ও ভিসার মেয়াদ ফুরিয়ে গেছে, কেউ বা ছিঁড়ে ফেলছেন বৈধ কাগজপত্রও। মাদক, অবৈধ ভিওআইপি ব্যবসা, জাল ডলার ও পাসপোর্ট, আইডি, ক্রেডিট কার্ড জালিয়াতি সহ নানা অপরাধে এ পর্যন্ত 208 জন বিদেশি নাগরিককে আটক করেছে র্যাব। আর গত 1 বছরে আটক করা হয়েছে 13 জনকে। অপরাধে জড়িয়ে পড়ার সংখ্যা আমরা অত্যন্ত উদ্যোগের সাথে খেয়াল করছি, সংখ্যাটা ক্রমান্বয়ে বাড়ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এবং অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ের সাপেক্ষে তাদেরকে বিদেশে পাঠানোর একটি প্রক্রিয়া শুরু করেছে। সারা দেশে 5 শতাধিক বিদেশি অপরাধী কারাগারে আছেন বলে জানান কারা মহাপরিদর্শক। বিদেশি বন্দী আমাদের কারাগারে আছে সর্বমোট 534 জন। এর মধ্যে হাজতে 374 জন, কয়েদি হিসাবে আছে 48 জন এবং মুক্তিপ্রাপ্ত আছে 112 জন। বিষয়টি খুবই গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। অপরাধীদের বা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয়েছে, এরকম ঘটনা খুবই বিরল, যার ফলে যারা অপরাধী যারা অভিযুক্ত তারা জামিন নিয়ে হোক বা যেভাবে হোক তারা কিন্তু এই অপরাধগুলোতে পুনরায় সংগঠিত করার ক্ষেত্রে জড়িয়ে পড়ে। আইনের সংস্কারের মধ্য দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে ভিনদেশি নাগরিকদের অপরাধ সাম্রাজ্য প্রতিরোধের আহ্বান জানান তিনি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এবার পৌর নির্বাচনের খবর। আজ মধ্যরাতে শেষ হচ্ছে 5ম ধাপের পৌর নির্বাচনের প্রচারণা। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে প্রার্থীদের প্রচার প্রচারণা এখন তুঙ্গে। শেষ মুহূর্তে ভোটারদের কাছে টানতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। এই নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আওয়ামী লীগের প্রার্থীরা হলেও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় বিএনপি প্রার্থীরা। তবে সুষ্ঠু ভোট নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় সাধারণ ভোটাররা। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিনিধিদের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে জমে উঠেছে যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচনের প্রচার প্রচারণা। নির্বাচনী প্রচারণায় বাধাসহ কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী, এমন অভিযোগ বিএনপি মেয়র প্রার্থীর। প্রতিপক্ষ মেয়র মহোদয় সহ তার নেতাকর্মীরা আমাদের যারা নির্বাচন করছেন এদের বাড়ি বাড়ি যে হুমকি ধুমকি দিচ্ছে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য। তবে এসব অভিযোগ অস্বীকার করে ভোটারদের মন জয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। আমি এই পৌরসভাকে আরও নান্দনিক করতে চাই। আমি যে রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থার যে উন্নয়ন করেছি, এই পৌরসভা পরবর্তীতে আর উন্নয়ন কাজ করার মতো খুব বেশি জায়গা নেই। নির্বাচনী প্রচারণায় পিছিয়ে নেই কাউন্সিলর প্রার্থীরাও। 5টা বছর কাউন্সিলর ছিলাম, 5টা বছরে জনগণের সাথে ছিলাম। পুনরায় নির্বাচিত হয়ে আবার এলাকায় কাজ করতে পারি, যথেষ্ট সাড়া পাচ্ছি। কারো মিথ্যা আশ্বাসে নয়,
সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। আমাদের এখানে লাইটিং ব্যবস্থা, ড্রেনের ব্যবস্থা এবং বাজার সংস্কার খুব সুন্দর থাকবে, এরকম একটা প্রার্থী আমরা আশা করি। প্রার্থী আমাদের কাজ করবে, তাকেই আমরা নির্দ্বিধায় ভোট দিব। একই চিত্র হবিগঞ্জে। হবিগঞ্জ পৌরসভায় মেয়র পদে লড়ছেন প্রধান 2 রাজনৈতিক দলের প্রার্থী সহ 6 জন। এই নির্বাচন ঘিরে বেড়েই চলেছে উত্তাপ। আওয়ামী লীগের মেয়র প্রার্থীর অভিযোগ, শক্তির মহড়া দিয়ে গেলবারের মতো এবারও হবিগঞ্জ পৌরসভার চেয়ার দখল করতে চায় বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিজান। অবহেলিত পৌরসভার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, ময়লা আবর্জনা এগুলো দূর করার জন্য পৌরসভার মানুষ নৌকায় ভোট দিয়ে 28শে ফেব্রুয়ারি অবশ্যই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। মিজানুর রহমান জানিয়েছেন, আওয়ামী লীগের প্রার্থী তার কর্মীদের ভয়ভীতি প্রদর্শন সহ প্রশাসনের মাধ্যমে হয়রানি করছেন। আমাদের সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করছে। বিশেষ করে গতকালকেও 2 জন সাধারণ ভোটার, তাদেরকেও হ্যারাসমেন্ট করা হচ্ছে, তারা কালকে থেকে কাস্টডিতে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। এই পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে আমরা বিজিবি, র্যাব, ম্যাজিস্ট্রেট, আনসার সদস্য সহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। শেষ সময়ের প্রচারণা, গণসংযোগে ব্যস্ত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি সহ 6 জন ও কাউন্সিলর সাধারণ ওয়ার্ডে 56 জন এবং সংরক্ষিত 4টি ওয়ার্ডে 15 নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চাঁদপুরের শাহরাস্তি পৌর নির্বাচনকে ঘিরে সরগরম পুরো পৌর এলাকা। এই নির্বাচনে বিজয়ী হতে মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, এই মৃত্যু রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার বেলা 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে মিছিলটি বের হয়ে শাহবাগ ও পরিবাগ মোড় ঘুরে শাহবাগে ফিরে আসে। পরে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ হয়। বৃহস্পতিবার রাতে মারা যাওয়া লেখক মুশতাক আহমেদ গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ছিলেন। কারা কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যার দিকে তিনি কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন। ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে চট্টগ্রামে নবনির্মিত পুলিশ সুপার কার্যালয় ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী। কারাগারের হাসপাতাল আছে, সেই হাসপাতালে তিনি চিকিৎসা সেবা পান। তারপরে তাকে অবস্থা একটু খারাপ দেখে গাজীপুর তাজউদ্দিন মেমোরিয়াল হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়, সেখানে সে মৃত্যুবরণ করেন। পোস্টমর্টমের পরে আমরা সঠিকভাবে বলতে পারবো যে কেন এই মৃত্যুটা হয়েছে, এবং এটা আমরা ইনকোয়ারি কমিটি যেটা বললেন সেগুলো আমরা প্রয়োজন বোধে আমরা করবো। কাশিমপুর কারাগারে মারা যাওয়া লেখক মুশতাক আহমেদের শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি বলে জানিয়েছে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজের চিকিৎসক। ময়নাতদন্ত শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। সিমটম তেমন কিছু পাই নাই আমরা পোস্টমর্টমে, তার কোনো বাহ্যিক কোনো ধরনের আঘাত ছিল না। এখন ভিতরে তার যে ইন্টারনাল অর্গান যেটা আমরা বলি, সেসব অর্গান আমরা প্রিজার্ভ করেছি এবং সেটা পরবর্তীতে পরীক্ষার জন্য আমরা কেমিক্যাল অ্যানালাইসিস করার জন্য অর্গান কিছু রেখেছি এবং হার্ট, লাংস, আমরা ব্রেইন প্যাথোলজি পরীক্ষা করার জন্য আমরা প্রিজার্ভ করেছি এবং অলরেডি পাঠিয়ে দিয়েছি। সেখান থেকে পরীক্ষা করলে মাইক্রোস্কোপিক কোনো চেঞ্জ যদি আসে, সেটা আমাদেরকে এই মৃত্যুর কারণটা নির্ণয় করার জন্য দায়িত্ব করবে। দিনের সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতি বরাবর স্বাগত সংবাদে। এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ঢাকার এক চিকিৎসকের স্ত্রীর বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় ওই শিশুকে বরিশালের উজিরপুরের গ্রামের বাড়ির কাছে একটি দোকানের সামনে থেকে উদ্ধার করে পুলিশ। বর্তমানে ওই শিশু স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় বিচার চান নির্যাতিতা শিশু ও তার স্বজনরা। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। রাহাত খানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট।
না পারলে ছুরি দিয়ে করতো, খুন্তি দিয়ে দিত, বাড়ি দিত, ছুরি দিয়ে কোপ দিত, দেয়ালের সাথে গলা চাইপে ধরে বাড়ি দিত। এভাবেই নির্যাতনের কথা বর্ণনা করছিলেন শিশু গৃহকর্মী নিপা বাড়ুই। বিভিন্ন সময়ে গৃহকর্ত্রী রাখি দাস নানা অজুহাতে তার উপর শারীরিক নির্যাতন করত বলে অভিযোগ তার। সকালে যিনি হেরা খাইয়ে থাকতো রুটি দিত, যিনি না থাকতো দিত না, দুপুরে ভাত দিত, রাত্রে ভাত দিত না। এক পর্যায়ে ওই শিশুটি অসুস্থ হয়ে পড়লে বুধবার সন্ধ্যায় তাকে ঢাকা থেকে উজিরপুরের গ্রামের বাড়ির কাছে একটি দোকানের সামনে ফেলে রেখে পালিয়ে যায় নির্যাতনকারীর লোকেরা। পরে ওই শিশুকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। স্বজনরা জানায় ফোনে কখনো শিশুটির খোঁজ খবর জানতে চাইলে সে ভালো আছে বলে জানাতো গৃহকর্ত্রী। এমনকি নিপার সাথে কথা পর্যন্ত বলতে দিত না গৃহকর্ত্রী রাখি দাস। এই ঘটনার সুষ্ঠু বিচার চান স্বজনরা। যে নির্যাতনের চিহ্ন দেখেছি তাতে কোনো মানুষের কাজ নাই, এগুলির কোনো নরপশুর কাজ। এরকম একটা শিশু নির্যাতন করছে আর আমরা বিচার চাই। যারা করছে তাকে শাস্তি হওয়া উচিত। চিকিৎসকরা জানায় শিশুটি শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিকভাবে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে। সেলাই দেওয়া হয়েছে যে মাথার আঘাতটা এবং কিছুটা সুস্থির দিকে, বাট সপ্তাহ 1 থেকে 2 সময় লাগবে, সপ্তাহ 2 সময় লাগতে পারে। কিন্তু তার ফিজিক্যাল যে ইনজুরির থেকেও সমস্যা হচ্ছে মেন্টাল ট্রমা। পুলিশ জানায় নির্যাতনের ঘটনা ঘটেছে ঢাকায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটা ঢাকাতে, আমরা ঘটনাটা স্থলে অ্যাসেপ্টেন করে এবং অপরাধের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এটা প্রসিড করব। ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালের অর্থোপেডিক্স ও ট্রমা বিশেষজ্ঞ ডাক্তার CAES রবিনের শ্যামলীর বাসায় গত 6 মাস আগে গৃহ পরিচারিকার কাজ শুরু করে নিপা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হলুদ রঙের হাজারো ফুল মুখ করে আছে সূর্যের দিকে। বসন্তে ফসলের ক্ষেতের এমন দৃশ্য টানছে সৌন্দর্য পিপাসুদেরও। বলছি চট্টগ্রামের হাটহাজারীতে কৃষি গবেষণা কেন্দ্রের বাড়ি 3 সূর্যমুখী প্রজেক্টের কথা। চট্টগ্রামের পরিবেশে চাষ উপযোগী এই তেল বীজের প্রদর্শনী দেখতে আসছেন কৃষকরাও। গোটা চট্টগ্রামে এর আবাদ ছড়িয়ে দিতে পারলে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমবে বলছেন কৃষি গবেষকরা। শামসুল আলম বাবুর ছবিতে শেখ জায়েদের রিপোর্ট। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম দেওয়ানপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র এলাকায় সড়কের পাশে 1 একরের বেশি জমিতে সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে। সূর্যমুখীর হলুদ আভায় ছেয়ে গেছে পুরো এলাকা। বিস্তীর্ণ মাঠ জুড়ে সেই নজর কাড়া দৃশ্য দেখতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন মানুষ। সূর্যের সাথে সূর্যমুখীতে ছবি তোলার একটা আনন্দই আলাদা। ক্যাম্পাসের পাশে এত সুন্দর একটা জায়গা, তো অবশ্যই দেখার একটা ইচ্ছা ছিল, ওই ইচ্ছাটা পূরণ করার জন্য আসছি। সূর্যমুখীর তেল কোলেস্টেরল মুক্ত, ভিটামিন ই, ভিটামিন কে ও মিনারেল সমৃদ্ধ। হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনি রোগের জন্য সূর্যমুখীর তেল নিরাপদ, আর চাষও লাভজনক। এই উদ্যোগটা আসলে অনেক আমার পক্ষ থেকে অনেক ভালো মানে লাগতেছে। এটার জন্য চট্টগ্রামের বাসীরা অনেক লাভবান হবে। এটা চট্টগ্রামের কৃষকের জন্য ভালো একটা উদ্যোগ। হ্যাঁ, এই চাষ করলে কৃষকও লাভবান হবে এবং আমাদের দেশের জন্য ভালো হবে। বাড়ি 3 খাটো জাতের সূর্যমুখী, এর কাণ্ডও বেশ শক্ত, ফলে ঝড় ঝঞ্ঝায় ক্ষতি কম হয়। তাই এটিকে চট্টগ্রাম অঞ্চলে চাষ উপযোগী হিসেবে শনাক্ত করেছেন কৃষি বিজ্ঞানীরা। চট্টগ্রামের আবহাওয়া আপনারা জানেন যে খুবই ঝড় ঝঞ্ঝার আবহাওয়া। সেখানে মানে লম্বা প্রকৃতির গাছ করা খুবই কষ্টকর, কারণ ঝড় বাদল হলে সবগুলো গাছ শুয়ে পড়ে এবং সমস্ত ফসল নষ্ট হয়ে যায়। আর এই জাতটি এই অঞ্চলের জন্যই আসলে খুবই উপযোগী এবং আমি মনে করি যে এই অঞ্চলে এটা ছড়িয়ে দিলে কৃষকরা অনেক লাভবান হবে। ভোজ্য তেলের সিংহভাগই আমদানি করতে হয়, আর বাংলাদেশে বর্তমানে 3 থেকে 4 হাজার টন সূর্যমুখী বীজ আবাদ হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, যদি সূর্যমুখীর আবাদ বাড়ানো যায় তাহলে আমদানি নির্ভরতা অনেকটাই কমে আসবে। শেখ জায়েদ, নিউজ 24, হাটহাজারী, চট্টগ্রাম। সংবাদের 4টা বিরতি, সঙ্গে বিরতি পর আবারও স্বাগত সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। এখনো নিয়ন্ত্রণে আসেনি চালের দাম, উল্টো কেজি প্রতি বেড়েছে 2 থেকে 3 টাকা। বাজারে বাহারি রকমের সবজির আমদানি থাকার পরও কিছু কিছু সবজির দামে অস্বস্তিতে ক্রেতারা। এদিকে অস্বাভাবিক বাড়ার পর সেই দামেই বিক্রি হচ্ছে সব ধরনের মুরগি। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত।
শুক্রবার বাড়তি ভিড় দেখা যায় রাজধানীর বাজারগুলোতে, আর ক্রেতাদের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে সবজির দোকানগুলো সাজানো হয় নানা রঙের সবজি দিয়ে। অন্যান্য বছর শীতের শেষ সময়ে যতটুকু স্বস্তিতে কেনাকাটা করা যায় এবছর তা নেই বলে অভিযোগ ক্রেতাদের। লেবু এখনো 100 টাকা হালি, আর করলার মতো সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজিতে। শীতের কাল এটা হওয়া উচিত না, এটা আমার কাছে মনে হয় যে এটা আমাদের মধ্যস্থতা যারা আছে, যারা মিডলম্যান, তারা এই কাজটা করতেছে। শসার আগে একটু রেট বেশি, তারপরেও শসার নিয়ন্ত্রণ আছে। তবে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে সয়াবিন তেলে। সরকারি বেঁধে দেয়া দামেই বিক্রি হচ্ছে অতি প্রয়োজনীয় এই পণ্যটি। তবে চালের বাজারে কোনোভাবেই স্বস্তি নেই। এ সপ্তাহ বেড়েছে সব ধরনের চালের দাম। চালের দাম কেজিতে 2-1 টাকা বাড়তি, তারপরে আপনার এই ছোলার দাম কেজিতে 2-3 টাকা বাড়তি। 10-12 দিন আগে যে দামটা ছিল সেই দামটা নাই। মাছের বাজারে চোখে পড়বে ছোট বড় আকৃতির দেশি মাছ। রূপালী ইলিশের সরবরাহ কম থাকায় বেড়েছে দাম। সামনে রমজানকে কেন্দ্র করে যাতে নিত্যপণ্যের দাম নিয়ে কোনো কারসাজি না হয়, সেজন্য এখন থেকেই নজরদারির কথা বলছেন সচেতন ক্রেতারা। ইলিশের দাম একটু বেশি হন, মনে করেন 1100 টাকা কেজি উপরে, মানে কেজির উপরে বেচা যায়। কোরাল মাছ বড়টা 600, ছোটটা 500, বোয়াল 500, শিলং মাছ 650। করোনায় আক্রান্ত হইয়া এই দেশের মানুষ অর্থনৈতিকভাবে অনেক লস হয়ে গেছে, কর্ম হারিয়ে ফেলছে, এখনো কর্মের মধ্যে অনেকে যোগদান করতে পারে নাই। এই জন্য আমরা চাবো যে একটা সহনশীল বাজার দর যেন সরকার রাখে। এদিকে আগের বেড়ে যাওয়া দামেই বিক্রি হচ্ছে সব ধরনের মুরগি। ব্রয়লার 160 টাকা কেজি, আর সোনালী বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা কেজি দরে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার ইরান সমর্থিত বাহিনীর উপর বৃহস্পতিবার বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদনে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বিবিসি। বিমান হামলায় সীমান্ত নিয়ন্ত্রণ কেন্দ্রে ইরান সমর্থিত বাহিনীর বেশ কয়েকটি সামরিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে। সিরিয়ার পূর্বাঞ্চলে কাতাইব হিজবুল্লাহ এবং কাতাইব সাইদ আল সুহাদাকে বৃহস্পতিবার বিমান হামলায় লক্ষ্য করা হয়েছিল বলে জানিয়েছে পেন্টাগন। ইরাকে যুক্তরাষ্ট্র ও জোটের কর্মীদের উপর সাম্প্রতিক হামলার জবাব দিতেই বাইডেন এই হামলার অনুমোদন দিয়েছেন। পশ্চিমবঙ্গ নির্বাচন প্রসঙ্গ। পশ্চিমবঙ্গে ভোটের দিনক্ষণ ঠিক না হলেও ভোটারদের কাছে টানার জোর চেষ্টা চলছে সব রাজনৈতিক দলের। টানা তৃতীয় জয়ের আশায় মাঠে সরব তৃণমূল, কংগ্রেস। বিজেপি বলছে এবার পরিবর্তনের পক্ষে রায় দিবে পশ্চিমবঙ্গের মানুষ। কলকাতা থেকে ভাস্কর সর্দারের প্রতিবেদন। পশ্চিমবঙ্গে কবে হবে ভোট তার সময়সূচি এখনো তৈরি হয়নি, তবে ময়দানে নেমে পড়েছে সবকটি রাজনৈতিক দল। এবারে জিতলে মমতা বন্দ্যোপাধ্যায় যেমনি হ্যাট্রিক করবেন, তেমনি বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি। আর তাই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মোদির ছাতার তলায় থেকে ত্রিপুরার সার্বিক উন্নতি তুলে ধরলেন পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে এসে। এর সাথে তিনি বলেন, বাংলার মানুষ পরিবর্তনের অপেক্ষা করছেন। ত্রিপুরাতে যে একটা লেহের আমরা দেখেছিলাম বিজেপির, মোদি লেহের, সেই লেহেরটা কমপ্লিটলি এখানে এর চাইতে বেশি লেহের রয়েছে। এ বিষয়ে তৃণমূল নেতা ওম প্রকাশ মিশ্রা বলেন, পশ্চিমবঙ্গে বিপুল ভোটে জয়ী হব আমরা। বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরাকে রক্ষা করার স্বার্থেই এখানে তৃণমূল কংগ্রেসের মজবুত অবস্থানটা আরো শক্তিশালী হোক। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান, এবারের নির্বাচনে তারা কি স্ট্যান্ড নিয়েছেন সে বিষয়ে তিনি বলেন, বিজেপি এবং তৃণমূল বিরোধী লড়াই সংগ্রামে যুক্ত হতে চান, তাদের জন্য আমাদের দরজা খোলা। ভোট নিয়ে রাজনৈতিক দলগুলো যখন যে যার মতো মত প্রকাশ করছেন, তখন সাধারণ মানুষ কি ভাবছেন? নিজের যে সংস্কৃতি, নিজের ভাষা, সেটা নিয়ে গর্বের সঙ্গে বেঁচে থাকতে পারে, তার উপর যেন কিছু চাপিয়ে দেওয়া না। ক্যামেরায় সাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। নিচে আরেকটা বিরতি, সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত সংবাদে। খেলার খবর। ইউরোপা লিগে শেষ 16 নিশ্চিত করেছে আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দ্বিতীয় লেগে গোলশূন্য ড্র করেছে ম্যানিউ। এদিকে বেনফিকার বিপক্ষে দ্বিতীয় লেগে হোম ম্যাচে 3-2 ব্যবধানে জয় শেষে শেষ 16 নিশ্চিত হয়েছে আর্সেনালের। তবে হোঁচট খেয়েছে আরেক ইংলিশ ক্লাব লেস্টার সিটি। শিল্প প্রদর্শনীর খবর দিয়ে শেষ করব এখনকার আয়োজন।
কথায় আছে যে রাধে সে চুলও বাঁধে, আর এ কথাই প্রমাণ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের 1989 শিক্ষাবর্ষের 11 শিক্ষার্থী। চাকরি, সংসার আর ব্যস্ততার বেড়াজালে চারু শিল্প থেকে নির্বাসনে ছিল শিল্পী মন। তবে শিল্পের প্রতি ভালোবাসার টানে আবারও তারা আয়োজন করলো 21-এর চেতনায় শিরোনামের প্রদর্শনী, যেখানে নিজেদের আঁকা প্রায় 37টি শিল্পকর্ম ঠাঁই পেয়েছে। আরও জানাচ্ছেন ফাতেমা কাউসার। ব্যস্ততম দাম্পত্য জীবনে আবদ্ধ সবাই, কেউ বা আবার করেন চাকরি, কিন্তু আপন ভুবনের প্রতি টানটা যেন আগের মতোই। শত ব্যস্ততার মাঝেও সৃষ্টিশীল প্রতিভা তাদের চেতনাকে জাগিয়ে রেখেছে। তারই প্রতিফলন এই প্রদর্শনী। দীর্ঘ সময় পর রংতুলির আঁচড়ে জীবনকে নতুন করে রাঙাতে 11 বন্ধুর গড়ে তোলা কালার্সের 6ষ্ঠ প্রদর্শনী এটি। বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন 21শে পদকপ্রাপ্ত আবৃত্তিকার ডক্টর ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও চিত্রশিল্পী অধ্যাপক নাইমা হক। সাময়িক বিরতির পর তাদের এই ফিরে আসা শিল্পের প্রতি অদম্য ভালোবাসা এবং দায়বদ্ধতারই বহিঃপ্রকাশ বলছেন অতিথিরা। যারা কাজ করেছে যেসব শিল্পীরা প্রত্যেকেই কিন্তু যে একটা তাদের মধ্যে যে একটা অন্যরকম একটা স্পিরিট কাজ করছে সেটা বোঝা যায় তাদের ছবির মধ্যে দিয়ে। ওরা কৃতকার্য এবং এরকমই থাকবে আমার বিশ্বাস যে এভাবে ওদের বিকাশ অনেক 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 বৃহত্তর ভাবে ফুটে উঠবে। এবারের প্রদর্শনীর শিরোনাম 21-এর চেতনায়। শুভ্র দেয়ালে স্থান পাওয়া প্রত্যেকের ক্যানভাসের রং তুলিতে জীবন্ত হয়ে উঠেছে শিল্পী মনের নানা ভাবনা। নতুনদের উৎসাহ দেওয়ার জন্যই এই ফিরে আসা বলে জানান আয়োজকদের কজন। 2016 থেকে আমাদের কাজ যাত্রা শুরু এবং স্বতঃস্ফূর্তভাবে আমরা সবাই কাজ করে যাচ্ছি। আমরা কিন্তু সংসারটা করেই কিন্তু কাজটা করছি এবং সবাই আসছে এবং আমাদেরকে উৎসাহ দিচ্ছে। জুনিয়রদের কিছু আমি সাথে নিয়ে কাজ করতে চাই। আমাদের সোশ্যাল কিছু অ্যাক্টিভিটিস থাকবে, ওয়ার্কশপ থাকবে। 10 দিন ব্যাপী আয়োজিত এই প্রদর্শনীতে স্থান পেয়েছে 37টি শিল্পকর্ম। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। দিনের সংবাদ এই পর্যন্তই। দেখছেন নিউজ 24। ধন্যবাদ।